আসসালামু আলাইকুম। তো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ফ্যাকাল্টিতে পড়া, অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের পড়া, তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো যে বিগত বছরগুলোতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশ করার হার সেটা কিন্তু 2.5%-এরও কম, অর্থাৎ আমি এখানে 3% দিছি, লেস দ্যান 3%। সবাই কেন ফেল করে? 40,000-এর মতো আবেদন করে, এর মধ্যে পাশ করে 3%, অর্থাৎ 1,000-এরও কিছু বেশি মানুষ পাশ করে, বাকি 39,000 ফেল করে। ফেল করার মধ্যে একটা সবথেকে বড় কারণ হচ্ছে তারা রিটেনে ফেল করে। রিটেনে সবাই কেন ফেল করে? রিটেনে আহামরি এমন কি আছে যে এমসিকিউতে ভালো করার পরও আমাদের রিটেনে একটা দুর্বলতা থেকে যায় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রিটেনের কারণে ঝরে পড়ে। এটা বেশ কিছু কারণ আছে, আজকে তোমাদের এই কারণগুলো আমি বলে দিব এবং এই কারণগুলো কিভাবে তুমি ডিল করবে এবং এই কারণগুলো থেকে কিভাবে তুমি বেঁচে থাকবে সেটা আজকের ভিডিওতে বলে দিব। তাই দেরি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে কিন্তু শুধু যে তোমার কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে এমন না, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এখানে কিন্তু সায়েন্স থেকেও কমার্সে শিফট করা যায় বা আর্টস থেকেও কমার্সে শিফট করা যায়, অর্থাৎ বিভাগ পরিবর্তন করার একটা সুযোগ থাকে। তো ওই ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা থাকবে, এটা আলাদা বিষয়, কিন্তু রিটেনে তোমাদের সবারই কমন একটা বিষয় ফেস করতে হবে। হ্যাঁ, এবং কি কি বিষয়গুলো ফেস করতে হবে সেটা আজকের ভিডিওতে বলে দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবা এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফ্রেন্ডদেরকে তুমি ইনভাইট করে দাও যেন এরকম আরও বেশি গাইডলাইন ভিডিও এবং তোমাদের এক্সাম হলের টিপস এবং টিক্স এবং ফ্রি ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যেতে পারো। তো চলো দেরি না করে শুরু করি। তো আমরা বিগত বছরগুলো একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পাশের হার কিন্তু তোমার 3%-এরও কম, লেস দ্যান 3%, মূলত তোমার 2 বা 2.5% পাস করে। হ্যাঁ, এবং তার মধ্যে রিটেনে ফেল যায় ম্যাক্সিমাম মানুষ। হ্যাঁ, তো রিটেনে কিসের জন্য ফেল যায়? তো চলো একটা একটা পয়েন্ট আমরা লিখি। প্রথম পয়েন্টটা হচ্ছে টাইম লিমিটেশন। হ্যাঁ, প্রথম পয়েন্টটা আমার হচ্ছে টাইম লিমিটেশন। তোমার 45 মিনিট থাকবে, 45 মিনিটের মধ্যে তোমার 40 মার্ক অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো টাইমের একটা বড় সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ কম সময়ের মধ্যে দ্রুততম সময়ে তোমার কোয়েশ্চেনটা পিক করতে হবে, পিক করে তোমাকে অ্যান্সার করতে হবে। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। তোমার কোয়েশ্চেন কিন্তু খুবই সিম্পল আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সবসময় ইজি হয়ে থাকে, তাও অনেক বেশি ফেল করে জাস্ট বিকজ অফ তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। হ্যাঁ, তো টাইম লিমিটেশন একটা বড় একটা ফ্যাক্ট। তো এটার জন্য, এটা দূর করার জন্য তোমাকে কি করতে হবে? বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে, ডেমো এক্সাম দিতে হবে, ডেমো এক্সামের অভ্যস্ত হতে হবে। যে তোমার মনে করতে হবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, তো তুমি বাসা পরীক্ষা দিতে পারো, বিভিন্ন জায়গায় মডেল টেস্টও দিতে পারো, ইটস আপ টু ইউ। বাট তোমাকে যে কাজটা সব থেকে বেশি করা প্রয়োজন সেটা হচ্ছে ডেমো এক্সামের অভ্যাস গড়ে তোলা, টাইম ধরে তোমার অ্যান্সার করার অভ্যাস গড়ে তোলা। হ্যাঁ, সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সাম হল অ্যাংজাইটি। অর্থাৎ আমরা বাসায় তো আমাদের কমফোর্টেবল পরিবেশ থাকে, তাই না? বাসায় আমাদের কমফোর্টেবল পরিবেশ থাকে, টেবিল আমাদের চেনা, চেয়ার আমাদের চেনা, আশেপাশে মানুষ থাকে তারা আমাদের চেনা। তো এই বাসায় কিন্তু অ্যাংজাইটি লেভেলটা কাজ করে না। তো কাজ কোথায় করে? তোমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যখন যাবা, তখন তুমি সিটের জন্য বসবা, তখন যখন তোমার মনে হবে যে আল্লাহ যদি চান্স না পাই তাহলে এই কয়েক মাসের পরিশ্রম আমার সম্পূর্ণ বৃথা, আমার ফ্যামিলির কী হবে, আমার সোসাইটি আমাকে কিভাবে আমাকে নিয়ে পোক করবে, এই জিনিসগুলো তোমার মাথায় আসবে। এটা মাথায় আসাটা খুবই স্বাভাবিক। তো এক্সাম হল অ্যাংজাইটি একটা বড় কারণ যে তুমি নার্ভাসনেসের কারণে তুমি যতটা না পারার কথা তার থেকে কম তুমি ডেলিভার করে দিয়ে আসো। তো তুমি যদি প্রিপারেশন নাও 50%-এর, তোমার যেন ডেলিভার রেটটা 50%ই হয়। তো তুমি যতটুকু প্রিপারেশন নিছো ওইটা যেন তুমি 100% ডেলিভার করতে পারো, সেজন্য তোমার বারবার ওই যে তোমার অভ্যস্ত হতে হবে। কিসে অভ্যস্ত হতে হবে? পরীক্ষা দেওয়ার সাথে অভ্যস্ত হতে হবে। তো পরীক্ষা দেওয়ার সাথে তুমি কীভাবে অভ্যস্ত হবা? যে কোনো অফলাইন কোচিংয়ে তুমি মডেল টেস্ট দাও, বারবার মডেল টেস্ট দাও, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মডেল টেস্ট দাও, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফ্যাকাল্টি আছে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটু যে দেখে আসো, মানে এক্সাম হলটা কেমন আসে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বড় ভাই থাকে, বড় ভাইদের যে বলতে পারো ভাইয়া কোথায় আপনাদের এক্সাম হয়। তো এখানে এক্সাম হলগুলো যদি একটু ঘুরে দেখো তাহলে ওই পরিবেশটা তুমি চিনবা, ওটা তোমার আননোন কোনো পরিবেশ হবে না। তুমি যখন সেকেন্ড টাইমের মতো যাবা বিশ্ববিদ্যালয়ে আসলে পরীক্ষা দেওয়ার জন্য করবা, তখন তোমার ওইখানে কোনো ফোবিয়া কাজ করবে না, ওই প্লেসটা তোমার চেনা জানা। তো তখন এক্সাম হল অ্যাংজাইটিটা তোমার অনেকাংশে তোমার কন্ট্রোলে থাকবে। এক্সাম হল অ্যাংজাইটির আরও বড় কারণ, পরীক্ষার হলে কিছু বিজ্ঞ ব্যক্তি আছে, বিজ্ঞ ব্যক্তি তোমাকে বলবে এখান থেকে চলে আসতে পারে, বা অনেক বিজ্ঞ ব্যক্তি দেখবা বসে বসে লাস্ট মোমেন্টও কি জানি গিলতেছে। ভাই আমি বুঝি না যে তুই কি প্রিপারেশন নিলি যে তোর লাস্ট মোমেন্টে গিলতে হচ্ছে।
তো যদি লাস্ট মোমেন্টে গিলতে হয় তাহলে তো তোর কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি। তো এই কাজ জীবনেও করতে যাবা না, দরকার হলে গান শোনো, দরকার হলে কোরআন তেলাওয়াত শোনো, বা যেটা যার যার ধর্ম অনুযায়ী যেটা তোমার মনকে শান্ত করে, মনকে একদম ঠান্ডা রাখে, মাইন্ড রিল্যাক্স থাকে, ওই কাজ করো। আমি যে কাজটা করছিলাম যে এক্সাম হলে ঢোকার আগে অনেকে দেখি কোট প্যান্ট টাই পরে গেছে, মনে হয় বিয়ে লাগছে, পাঞ্জাবি পরে গেছে, কি আজীব ব্যাপার। তুমি নর্মাল এক ড্রেসে যাবা যেটা তোমাকে কমফোর্ট দেয়, গরমের সময় তুমি টি শার্ট পরেও যেতে পারো। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট, মানে তারা তোমার পোশাক নিয়ে কোনো কেয়ার করবে না। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ড্রেস, তুমি কি পড়তেছো না পড়তেছো, দে ডোন্ট গিভ এ শিট। ঠিক আছে, তোমার একমাত্র কাজ হবে তোমার যে আরামদায়ক যে পোশাকটা, তুমি ওই পোশাকটাই পরে যাবে। সেটা যদি টি শার্ট হয় টি শার্ট, ঠিক আছে, অর্থাৎ ডিসেন্ট যেন থাকে। তোমার পোশাকে এমন কিছু থাকা যাবে না যেটা টিচাররা মানে বেয়াদবি হিসেবে কাউন্ট করে, বা তোমার এমন কোনো আচরণ করা যাবে না যেটা টিচাররা বেয়াদবি হিসেবে কাউন্ট করে। হ্যাঁ, তো এক্সাম হল অ্যাংজাইটি কন্ট্রোল করার অন্যতম একটা উপায় হচ্ছে যে এক্সামের আগ মুহূর্তে মাইন্ডটাকে রিল্যাক্স রাখা। এটা তুমি গান শুনে রাখতে পারো, বন্ধুদের সাথে আলোচনা করে রাখতে পারো। আমি যেমন ক্রিকেটের আপডেট দেখতেছিলাম, বাংলাদেশ এবং কার জানি ম্যাচ চলতেছিল, এক্সাম হলে ঢোকার আগে আমি আব্বুর সাথে ছিলাম, আমি মানে হেডফোনে গান শুনতেছিলাম আর ক্রিকেটের আপডেট দেখতেছিলাম। কে কী করতেছে না করতেছে ওই দিক দিয়ে আমার কোনো মানে যা আসার কথা ছিল না, বা আমি আমার যায় আসেনি। হ্যাঁ, তো এক্সাম হল অ্যাংজাইটিটা কন্ট্রোল করবা। তারপর হচ্ছে লিমিটেড স্কোপ ফর রাইটিং, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন থাকে, রিটেনের যে কোশ্চেন থাকে, সেখানে তোমার ওই বাচ্চা স্টাইলে, মানে কিন্ডার গার্ডেনে আমরা যে পড়ালেখা করছি না, যে এরকম একটা জায়গা থাকতো, এখানে কোশ্চেন থাকতো, এখানে অ্যান্সার লিখতে হতো। তো তোমার যাদের লেখা বড় বড়, হাতের লেখা বড় বড়, তারা বড় ধরনের একটা বাস খাবে এখানে। তো তোমরা এখানে যে কাজটা করতে পারো যে একটা লিমিটেড জায়গা, লিমিটেড স্কোপ রাখা, তুমি দাগ টেনে টেনে খাতার মধ্যে এরকম একটা বক্স করে করে একটা কোশ্চেন লেখার প্র্যাকটিস করবা। তো লিমিটেড স্কোপ ফর রাইটিংয়ের এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা হচ্ছে তুমি যা খুশি তাই লিখতে পারবা না। যেহেতু তোমার জায়গাটা লিমিটেড থাকে, এরকম প্রথম লাইনে কোশ্চেন থাকবে, এখানে তোমার অ্যান্সার দিতে হবে, এক্স্যাক্টলি যা চাবে তোমার ওইটাই দিবা। এখানে তোমার কলেজের টিচার না যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, পহেলা বৈশাখ আমাদের বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এই সব ঘোড়ার ডিম যদি লেখো তোমার ওই ঘোড়ার ডিমের মার্কে আসবে। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট হিট করে করে টু দি পয়েন্ট যা চাইছে তাই লিখবা। পয়লা বৈশাখ নিয়ে যদি লেখে, মানে বলে যে পয়লা বৈশাখ সম্পর্কে লেখো, তাহলে পয়লা বৈশাখ কোথা থেকে আসছে, কিভাবে শুরু হয়েছে, পয়লা বৈশাখের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো কী কী, পয়লা বৈশাখে তোমার কি কি অনুষ্ঠান হয়, রমনার বটমূলে কি কি অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখের গুরুত্ব কী কী, এর তোমার গুরুত্বপূর্ণ কালচার কী কী, অর্থাৎ একদম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুমি লিখবা। হ্যাঁ, টু দি পয়েন্ট লিখবা, তাহলে মার্ক আসবে। এটা তোমার ইউনিভার্সিটির প্রফেসর দেখতেছে, হ্যাঁ, তোমার স্কুল কলেজের টিচার না যে তুমি মানে না দেখে খাতা টান দিয়ে দিয়ে তোমার মার্ক দিয়ে দিবে। তুমি লিখছো 5 মার্কে দিয়ে দিবে 7 মার্ক, হ্যাঁ, এরকম হবে না। তো লিমিটেড স্কোপ ফর রাইটিং, এই সীমাবদ্ধতা কাটানোর জন্য তোমাকে তোমার হাতের লেখার উপর একটু জোর দিতে হবে। হাতের লেখাটা বেশি বড় হলেও সমস্যা, বেশি ছোট হলে সমস্যা নাই, সত্য কথা যেটা, বেশি বড় হলে সমস্যা, কারণ তুমি বেশি লিখতে পারবা না, ওখানে মানে লিমিটেড জায়গা থাকবে। হ্যাঁ, তো যাদের হাতের লেখা একটু বড় তারা একটু ছোট করে লেখার অভ্যাস করো এখন থেকেই। হ্যাঁ, তারপরে ল্যাক অফ স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজির অভাব, এটা বড় একটা জিনিস, এটাই মূলত মেইন জিনিস, যে স্ট্র্যাটেজির অভাব। তো আমাদের রিটেনে তুমি দেখবা ইংলিশের মার্ক বেশি থাকে, ট্রান্সলেশনের 10 মার্ক থাকে, হ্যাঁ, ইংলিশেই 15 মার্ক থাকে, তোমার 40 মার্কের মধ্যে ইংলিশে 15 মার্ক। তারপরে কিছু শর্ট কোশ্চেন থাকে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের শর্ট কোশ্চেন থাকে, মার্কেটিংয়ের থাকে, ফাইন্যান্সের থাকে। তো আমি যে কাজটা করতাম, আগে ট্রান্সলেশন দিয়ে নিতাম, ট্রান্সলেশন যেটা পারতাম না স্কিপ করে করে চলে যেতাম। তো তোমাকে স্কিপ করতে শিখতে হবে। তুমি যদি যে কোশ্চেনটাতে আটকে যাচ্ছে ওই কোশ্চেনটাতে তুমি টাইম ওয়েস্ট করো, তাহলে তোমার টাইম আরও মানে টাইম আরও ওয়েস্ট আরও বেশি হবে। ঠিক আছে, তো আমি যে কাজটা করতাম, আগে ট্রান্সলেশন দিতাম, তারপরে ডিরেক্ট স্কিপ করে অ্যাকাউন্টিংয়ে যেতাম, তারপরে ম্যানেজমেন্টে যেতাম, শর্ট কোশ্চেনগুলো লিখতাম, হয়তো বা তোমার শর্ট ম্যাথ আসতে পারতো বা নীতি সম্পর্কে আসতে পারতো। হ্যাঁ, আমাদের সময় নীতি আসছিল, মনে হয় কী নীতি জানি, কোনো একটা নীতিমালা আসছিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা যে চ্যাপ্টারটা আছে ওই নীতিগুলো ভালো মতো পড়ে যাবা, যে কোনো একটা নীতি তোমার বর্ণনা করতে দিতে পারে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে ব্রড যে টপিকগুলো, যেমন 5 মার্কের যে টপিকগুলো, 5 মার্কের টপিকগুলো তুমি পরে লিখবা। যেমন বাংলা যে কোনো একটা আসবে, পয়লা বৈশাখ সম্পর্কে লেখো, ইংলিশে যে কোনো একটা আসবে, ডিফরেস্টেশন, যে কোনো কিছু আসতে পারে, এনিথিং। তবে একটা জিনিস মাথায় রাখবো, সব থেকে সিম্পল জিনিস, তুমি যা কল্পনাও করো নাই যে এই জিনিস আসতে পারে, যেমন রাইট অ্যাবাউট ইয়ার মাদার, এই জিনিস চলে আসতে পারে। তুমি প্রিপারেশন নিয়ে গেছো হ্যান ত্যান অনেক কিছু, আইনস্টাইনের জীবন তোমার মুখস্থ, কিন্তু আসবে রাইট অ্যাবাউট ইয়ার মাদার, তখন ওই ইনস্ট্যান্ট তোমার মাদার নিয়ে লেখা লাগবে। তাই
তোমার ইনস্ট্যান্ট যে কোনো টপিক দিলে ওইটা নিয়ে যেন তুমি ভালো মতো গুছায় লিখতে পারো, ওই অভ্যাসটা এখন থেকে রপ্ত করো। তো আশা করি এই যে টিপসগুলো দিলাম এই টিপসটা তোমাদের কাজে লাগবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও গাইডলাইন ভিডিওর জন্য, আরও টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। এবং তোমরা অবশ্যই কোন ভিডিওতে কোন বিষয়ে ভিডিও চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।